আমন্ত্রণ দেশ জানালে আপনাদের সঙ্গে আছে আমি আল ইমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক, জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ। মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে 5 বছরের শিশু ধর্ষণ চেষ্টা, আসামি গ্রেফতার। এবং লিচুর মুকুলে ভরপুর দিনাজপুরের বাগান, পরিচর্যায় ব্যস্ত চাষিরা, সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসকদের কোনো চেষ্টাই কাজে এলো না, বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুকে। বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাগুরার নির্যাতিত শিশুটি মারা গেছে। আইএসপিআর জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর 1টায় সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে শিশুটির। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। গত 5ই মার্চ শিশুটি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তার মা। মামলা দায়েরের পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা রিমান্ডে আছে। এই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি নিয়ে দেশের একাধিক স্থানে বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছে। অতি দ্রুত অধিভুক্ত আসামি এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানাচ্ছেন দেশের বিক্ষুব্ধ জনগণ। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন তিনি। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল। বাগেরহাটের মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে 5 বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মালেক ফকিরকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। বুধবার দুপুরে বরগুনার নলিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোংলা থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, রোববার সকালে শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মালেক ফকির। পরে ধর্ষণ চেষ্টা করলে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দৌড়ে পালিয়ে যায় সে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে আটক করে তাকে। যে আসামি ছিল সে মামলা হওয়ার সাথে সাথে পলাতক হয়েছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি যে সে বরগুনা জেলার সদর থানাধীন এলাকায় আত্মগোপন করেছে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তার লোকেশন ফাইন্ড আউট করার পরে আমি আমার সঙ্গে অফিসার ফোর্স সহ এখানে অভিযান পরিচালনা করি। ওই অত্র থানাধীন নল্লিবাজার নামক স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে আমরা আমাদের হেফাজতে নিই এবং আমাদের থানাতে নিয়ে এসে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আইন অনুযায়ী তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল হাসান যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে 3 সংবাদকর্মী ওই প্রতিষ্ঠানটিতে সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা দেয় প্রতিষ্ঠানটির 4 অতিথি প্রশিক্ষক। ওই 3 সংবাদকর্মীকে রুমে আটকে রেখে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে সব ভিডিও ডিলিট করে দেয় তারা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষের নির্দেশে মোটর ড্রাইভিং প্রশিক্ষক বাঁধন, মান্নান, গ্রাফিক্স ট্রেডের সোহাগ ও শাহজাহানের নেতৃত্বে কয়েকজন প্রশিক্ষণার্থীদের সাথে নিয়ে ওই 3 সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা চালায়। পরে আহত 3 সংবাদকর্মীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুন্দরবনের শিবসা নদীতে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ হরিণ শিকারীকে আটক করেছে মোংলার কোস্টগার্ড পশ্চিম জোন। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানায়, বুধবার বিকেলে সুন্দরবনের মরালক্ষ্মী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০টি ফাঁদসহ ৫ জন হরিণ শিকারীকে আটক করা হয়। পরে জব্দ করা হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ তাদের হড্ডা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। হাইকোর্টের নির্দেশে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গায় অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম। অভিযানকালে মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক, বন বিভাগ কর্মকর্তা আতাউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম বলেন, হাইকোর্টের নির্দেশে এসব লাইসেন্সবিহীন অবৈধভাবে ইটভাটার সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা মতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাটিরাঙ্গা থানার সহায়তায় এবং সাথে পরিবেশ বন বিভাগের সহায়তায় আমরা বের হয়েছি এগুলা গুড়িয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমরা যেগুলা টিনের চিমনি আছে ওইগুলাতে অভিযান চালাচ্ছি। এরপর যে স্থায়ী চিমনি যেগুলো আছে ওইগুলাও আমরা গুড়িয়ে দিব। আমি আপনাদের মাধ্যমে যারা ভাটার মালিক আছে ওনাদেরকে অনুরোধ করব যাতে কোনো কারণে এগুলা যাতে চালু না করে, কারণ এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আদেশ। ঝিনাইদহের শৈলকুপার গড়াই নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির কুমির। বুধবার রাতে উপজেলার হাকিমপুর ইউনিয়নের গড়াই নদীর পাড়ের সুবিদ্যা গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়িতে সেটি উঠে এসেছিল। এ সময় গ্রামবাসী দেখতে পেয়ে মাছ ধরার জাল দিয়ে কুমিরটিকে ধরে ফেলে। স্থানীয়রা জানায়, ২ মাস ধরে গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলেন। কুমিরটি ধরা পড়ায় তারা স্বস্তি প্রকাশ করেন। শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলুমবাড়িয়া স্কুল মাঠে রাখে, পরে ভ্যানে করে শৈলকুপা থানায় আনা হয়। কুমিরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবার দুর্বৃত্তের দল। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। জাতিসংঘ বলেছে, বাংলাদেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর নির্দেশদাতা ছিল শেখ হাসিনা। বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। হাফিজউদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগ কত বড় বড় কথা বলতো, আর এখন তাদের খেলা শেষ। লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া ঝন্টুর সভাপতিত্বে এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় মানুষ খালি কেঁদে কেটে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে। আল্লাহ আমাদের ফরিয়াদকে গ্রহণ করেছেন, সেই জন্য এদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আজকে রমজান মাসে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবেন, এই সন্ত্রাসী আওয়ামী লীগকে আর রাস্তায় কোনোদিন আমরা হাঁটতে দেব না। এদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। যেইভাবে হাজার হাজার মায়ের বুক খালি করেছে, তাদেরকে শিক্ষা দিতেই হবে আমাদের। নাহলে এরা মনে করবে কি এরা পারে না, এরা এত শক্তিশালী, এদের ভয় কেউ টাচ করতে পারে না। তোমাদের মন্ত্রীকেই তো ঘরে আটকায় রাখছি, কত বাহাদুর তারা। এখন সময় এসেছে, আল্লাহ অত্যাচারিতকে কখনো ক্ষমা করে না। আমরা তার বান্দা হিসাবে এই সমাজ থেকে এইসব দুর্বৃত্তদেরকে নির্মূল করার জন্য যা করা লাগে ইনশাল্লাহ আমরা করব। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর জেলা। আবহাওয়া অনুকূলে থাকায় বাগানগুলোতে লিচুর মুকুল এসেছে লক্ষ্য করার মতো। এরই মধ্যে বাগানীরা লিচু বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন তারা। ভালো ফলনের জন্য লিচু চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। দিনাজপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিচুর জেলা দিনাজপুর। এরই মধ্যে এই জেলায় ছোট বড় সব বাগানেই লিচুর মুকুল আসতে শুরু করেছে। ফাগুনের হাওয়ায় তাই দুলছে এই সব লিচুর মুকুল। কৃষি অফিসের তথ্য মতে ছোট বড় সব মিলিয়ে প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে, যা থেকে প্রতি সিজনে লিচু উৎপাদন হয় 25,000 মেট্রিক টনের বেশি।
বর্তমান মুকুলের অবস্থা দেখে বাম্পার ফলনের আশা করছেন লিচু চাষিরা। তবে কিছু গাছে মুকুলের পরিবর্তে নতুন পাতা আসলেও তা পরিমাণে অনেক কম। বাগানগুলোতে যে পরিমাণে মুকুল এসেছে, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছেন বাগানীরা। গতবার এবার অনেকগুলো মূল আসছে। গতবার মনে করেন আমরা খাইতে পারিনি। গতবার মনে করেন রোদের জন্য রঙগুলো জ্বলে গেছে। এবার মনে করেন আল্লাহর ভরসা যে অনেক কিছুই দেখা যাচ্ছে আর কি। লিচু এই যে এটা মান্দারাজি লিচুর গাছ, ওদিকে আছে বেদানা লিচুর গাছ, আর ওদিকে আছে আরো বোম্বাই লিচুর গাছ। অনেক ভালো, আর কন্ডিশনও ভালো, গাছের কন্ডিশনও ভালো, ভালো বছর একটু পোকামাকড় হয়নি। আর যেটা হালকা হয়েছিল ওইটা হালকা বৃষ্টি দিয়া সারিছি আর কি, একবার করে বীজ দেওয়া হয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, লিচু চাষিদের মুকুল পরিচর্যার এবং ভালো ফলনের জন্য সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। এবছর ৫,৪৯০ হেক্টর জমিতে দিনাজপুর জেলায় লিচুর আবাদ হয়েছে। অনেক বাগান রয়েছে, ছোট বড়। কৃষকরা এসব বাগানের পরিচর্যা সারা বছর ধরে করে। এবছর এ পর্যন্ত আবহাওয়া বেশ অনুকূলে থাকায় প্রচুর মুকুল এসেছে, সেগুলোতে গুটি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিক আছে। কৃষকরা বিভিন্ন ধরনের পরিচর্যা করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে নানা ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আশা করা যায় এবছর লিচুর খুব ভালো একটা ফলন পাওয়া যাবে এবং কৃষকরা এ থেকে লাভবান হবে। আমরা চেষ্টায় থাকব দেশের চাহিদা মিটিয়ে এবারেও কিছু লিচু যদি বিদেশের বাজারে রপ্তানি করা সম্ভব হয়। আমরা গত বছর 5.3 মেট্রিক টন প্রতি হেক্টরে এই হারে উৎপাদন পেয়েছি। এবছরও আশা করতেছি সেরকম বা তার চেয়েও ভালো ফলন আমরা একটু পাবো। সেই ক্ষেত্রে আমাদের প্রায় 30,000 মেট্রিক টন লিচুর ফলন। বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না 3 সহ বিভিন্ন জাতের লিচু চাষ করে লাভবান হবেন কৃষকরা, এমনটাই আশা করছেন তারা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। পাবনা সদর, ঈশ্বরদী, চাটমোহর ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে মালচিং পেপার পদ্ধতিতে আবাদ করা হচ্ছে টমেটোর। বেসরকারি সংস্থার পৃষ্ঠপোষকতায় চাষিরা এই পদ্ধতিতে আবাদ করছেন। এই পদ্ধতিতে আবাদ করলে সার ও সেচ খরচও কম লাগে বলে জানান চাষিরা। পাবনা থেকে ইয়াসিন আলী শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমাদের মোটামুটি 10,000-14,000 টাকা। পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষক ইসাহাক আলী ও মাবিয়া দম্পতি মালচিং পেপার পদ্ধতি ব্যবহার করে টমেটো চাষে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি 10 কাঠা জমিতে 14,000 টাকা খরচে টমেটো আবাদ করেছেন। ফলনও হয়েছে বেশ ভালো। মালচিং পদ্ধতিতে চাষাবাদ এই খরচটা অনেক কম এবং লাভজনক আবাদ। আমি অনেকজনের কাছে শুনে আমার জাগরণ চক্রবর্তী আব্দুল মজিদ ভাই আমাকে প্রদর্শনীটা দিল। দেওয়ার পর আমি জমিতে ভাই সব বীজ দিল। দেওয়ার পর আমি জমিতে মালচিং পলিথিন চাষ করলাম। এই ধরনের নিড়ানি খরচ কম, মানে আগাছা হয় জমিতে কম, কোনো অতিরিক্ত কোনো খরচ নাই। এতে আমরা খুব লাভবান হব। আমার ইসাক ভাই যে চাষ করেছে, চাষটা খুব সুন্দর, পরিকল্পনাও ভালো, বুঝছেন। সামনে ইচ্ছা আছে আমরা এই চাষ করব। দেখেন কত সুন্দর জাতের টমেটো, দেখতেও ভালো, খাইতেও সুস্বাদ। এই টমেটোর আবাদ আমরা করব। আর এটা এই সার পানি এগুলা আপনার লাগে না, একবার দিলেই, প্রথমে দিলেই হয়, পরে আর এইগুলোর ফল দেখেন খুব ভালো, বড় বড়, এবং এগুলি খেতেও সুস্বাদু। কৃষি কর্মকর্তারা বলছেন, মালচিং পদ্ধতিতে আবাদে খরচ কম, আবাদি জমিতে আগাছাও কম হয়, সেচ কম লাগে, মাটির আর্দ্রতা ধরে রাখে, ফলে স্বল্প খরচে কৃষক লাভবান হন। সহায়ক ফাউন্ডেশনের আর্থিক এবং কারিগরি সহায়তায় জাগরণী চক্র ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এখানে আমরা মালচিং পদ্ধতিতে টমেটো চাষের প্রদর্শনী দিয়েছি। এই বছর আমরা এরকম 15টা প্রদর্শনী বাস্তবায়ন করছি। জমির পরিমাণ 10 বিঘা। এবছর আমরা 4টি ফসল নিয়ে কাজ করছি: টমেটো, স্কোয়াশ, বেগুন এবং শসা। বেকারত্ব ও আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি একটি সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা কৃষি, মৎস্য, স্বাস্থ্য সহ বিভিন্ন সেক্টরে অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এখানে কৃষককে মালচিং পদ্ধতিতে টমেটো চাষের জন্য বিভিন্ন ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে। সেই ক্ষেত্রে কৃষক নিজে উপকৃত হচ্ছে এবং আশপাশের জনগণও এ দেখে উদ্বুদ্ধ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা
জাগরণী চক্র ফাউন্ডেশন ও পিকেএসএফের এই সহযোগিতা আশা করছি অব্যাহত থাকবে। সরকারি সুযোগ সুবিধা পেলে এই পদ্ধতিতে কৃষকের মুখে হাসি ফুটবে, সেই সাথে বাড়বে দেশের রাজস্ব আয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। প্রতি বছর দোল উৎসবে লালন মাজারের সামনে কালী নদীর ভরাট করা বিস্তীর্ণ মাঠ জুড়ে বসে মেলা। সামনে লালন মঞ্চে চলে আলোচনা সভা ও গানের আসর। এবার নেই সেই সব আয়োজন। রমজানের কারণে সীমিত আয়োজনে কাজ শেষ হয়েছে। সাধুতেই শান্তি। সাইজির বাণীকে স্মরণ করে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ার আখড়াবাড়িতে ছুটে আসেন লালন ভক্ত অনুসারীরা। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মরমী সাধক লালন শাহ তার জীবদ্দশায় প্রতি বছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে আখড়ায় স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতি বছর দোল পূর্ণিমায় লালনের ভক্ত অনুসারী ও বাউলেরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন। তবে এবার একদিনে শেষ হবে দোল পূর্ণিমা বা স্মরণোৎসব উদযাপন। পরপর 2 বছর রমজানে দোল উৎসব হওয়ায় সাধু গুরুদের করুণ কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও সাইজির ধামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করেন অনেকে। একদিন আগে থেকে সেই পূর্ণচাঁদের আবির্ভাব হয়, আবার একদিন লাগে সেটাকে ক্ষয় হতে। চাঁদের কিন্তু ক্ষয় আছে, আবার পরিপূর্ণতা লাভ করে। এর মাঝে 3 দিন সময় লাগে। এই 3 দিনের মধ্যে যারা সাধক তাদের অনেক কিছু লাভ হয়, এটা সাধারণ মানুষ বুঝবে না কখনো। এর ভিতরে যোগ আছে, তিথি আছে, নক্ষত্র আছে, ইন্দু যোগ আছে, সিম্বু যোগ আছে। হ্যাঁ, এর সাধ্য সাধনার ব্যাপার সেবার আছে। এটা একটা ধার্মিক একটা বিষয়। 24 ঘন্টার একটা যেই সেবা হয়, 4টা সেবার মাধ্যম দিয়ে যেই সঙ্গ শেষ হয়, এটা লালন সাইজির সেই ভাবধারা। আর এটার থেকে তো আমরা সরতে পারি না। গত বছরের চেয়ে এবার খিলকাধারী সাধু গুরুদের আখড়া বাড়িতে কম লক্ষ্য করা গেছে। দোল উৎসবের শুরুতে ভিন্ন ভিন্ন আস্তানায় খুব সকালে সাইজির দরবারে ভক্তি দিয়ে তারা চাল জল নিয়ে স্নান সেরে বাল্য সেবা নেন। এরপর নিজ নিজ আস্তানায় আসনে বসে আল্লাহ আলেক ধ্বনি তুলে দিন ডেকে অধিবাস ঘোষণা করেন। এর আগে তারা আখড়া আঙিনায় প্রবেশের সময় আখড়া বাড়ির প্রধান ফটকে গুরু ভক্তি দেন। পাশাপাশি ভক্তদের নিয়ে আসনে বসে লালন সাইজির দৈন্য গান দিয়ে আরাধনা শুরু করেন। দোল পূর্ণিমা দোল উৎসব শব্দের অর্থ হচ্ছে দোলনযাত্রা। এটা পূর্বে হয়েছে 3 দিন ব্যাপী মেলা হতো। গতবারও রোজা বাদ ছিল, রোজার কারণে সংক্ষিপ্ত আলাপ আলোচনার মাধ্যম দিয়ে অনুষ্ঠানটা শেষ করেছিল। এবারও ডিসি স্যার উনি আমাদের ডিসি মহোদয় উনি ডাকছিলেন আমাদের কমিটির লোকজন যারা ছিলাম, আমরা গেছিলাম ডিসি অফিসে, যে স্যারের সাথে কথাবার্তা আলাপ আলোচনা হয়েছে যে মাহে রমজান মাস, রমজানকে সামনে রেখে আমরা অনুষ্ঠানটা যেভাবে সুন্দরভাবে পর্যায়ক্রমে করা যায়, ঠিক যতটুকু সংক্ষিপ্ত ভিতরে ততটুকু আমরা করার চেষ্টা করব। রমজান না হলে আমরা অনেক কিছু আনন্দ ফুর্তি করতে পারতাম, অনেক সাধু আসতো, অনেক দেশ বিদেশের থেকে থাকতো। এখন যে একটা দিনে যে সেবা দিয়ে শেষ করবি 24 ঘন্টা, সেটা তো হবে না। আমরা এখন যেভাবে আমাদের এখন চলায়, আমরা সেইভাবে এখন আমরা চললে আমাদের কাজ আমরা করে বিদায় নেব। রমজানের কারণে এটা ছোট্ট করে করছে, সীমিত পরিসরে করছে, তাতে আমরা খুব খুশি আছি। কি কারণে? গ্যাদারিং থেকে আমরা মুক্ত আছি। এবারের উৎসবে শুধু মূল আচার অনুষ্ঠান থাকবে। লালন একাডেমির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বাউল ভক্ত ফকিরদের বাল্য সেবা দেয়া হবে। তবে পরদিন শুক্রবার দুপুরে খেলাফতধারী বাউল ফকিরেরা নিজস্ব উদ্যোগে পূর্ণ সেবা নেবেন। রাত 12টায় হবে আমাদের অধিবাস শুরু হবে, যেটাতে খিচুড়ি বলে, এবং ভোর রাত্রি যেটাকে বলা হয় বাল্য সেবা, এটা আমরা ভোর রাত্রি দেব, এবং পূর্ণ সেবা যার যার কাফেলায় হবে। এবার
গুরুবাদী মতবাদের লালন অনুসারীদের এই সম্মিলনী হয়ে ওঠে এক মহামিলন ক্ষেত্র। আখড়াবাড়ির বাউল আঙিনা কানায় কানায় ভরে ওঠে। মানবদেহে পাপ মুক্তি এবং আত্মার মুক্তি নিয়ে ভাব আচার বিনিময় করেন তারা এই উৎসবে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে 2 ঘণ্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। জেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আকন্দের নেতৃত্বে জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন। এ সময় কর্মকর্তারা বলেন, 2007 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিষেবাকে স্বাধীন কমিশনের অধীনে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে, যার ফলে নতুন কাঠামো তৈরি সহ অন্যান্য সরকারি অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। তাই সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা, অন্যথায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তো ভোটার তালিকা থেকে যদি এনআইডিকে বিচ্ছিন্ন করা হয়, ইলেকশন কমিশন থেকে বিচ্ছিন্ন করা, আমরা মনে করি যে এটা এই গণতন্ত্রের জন্য এটা হুমকি হয়ে দাঁড়াবে এবং মানুষ জনগণ যে এখন যে সার্ভিসটা পাচ্ছে সেই সার্ভিসটা ঠিকমতো পাবে না। আমরা মনে করি এটা এই দেশের উন্নয়নকে এবং মানুষ যে সাধারণ যে সার্ভিস পাচ্ছে সেই সার্ভিসটা তাদের জন্য আরও দ্রুহ হয়ে যাবে এবং এই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করি যদি এনআইডি অন্যত্র নিয়ে যাওয়া হয়। আমাদের এই আজকে যে কর্মসূচি, এই কর্মসূচিতে আমরা আশা করছি সরকার এটা নিয়ে ভাববেন। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশের মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতে 15 মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হবে। ওই দিন মেলায় প্রায় 2,51,986 জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয়ে জেলা স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এ সময় সিভিল সার্জন জানান, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে 6 থেকে 11 মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ছিল এখনকার মতো। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।